ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল শিক্ষকের মধ্যে in and around 6 to 7% শিক্ষক এতে যাচ্ছেন। ওভার দ্য কান্ট্রি 8% শিক্ষক। আমার একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেখানে আমি পরিসংখ্যান নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 6% তো 120 জন আসে, শুধু কমার্স ফ্যাকাল্টিতে তো 180 জন। আপনি বাকি শিক্ষকদের যারা আছে এদের একই সময়ে, আজকে আপনি একটা কোর্স পড়াচ্ছেন, কালকে আপনি আরেকটা কোর্স পড়াচ্ছেন না, একই সময়ের কথা বলছি আমি। আচ্ছা, আপনি যদি আবার যদি সবসময় হিসাব করেন তাহলে সংখ্যা অনেক বাড়বে। একই সময়ে এই হলো সংখ্যা। এখন এই সংখ্যা ধরে আবার আপনি বলছেন কনসালটেন্সি। উচ্চশিক্ষার একটা বড় শর্তই হলো আপনি কনসালটেন্সি করে নিউ নলেজ জেনারেশন করবেন, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ল্যাব প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে সেই সব কনসালটেন্টরা সহায়তা করে থাকেন। আমরা এইটুকু কখনো দেখি না আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্ডিভিজুয়ালি কনসালটেন্সি করে থাকেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় নেই। আপনাকে কনসালটেন্সি যখন যাবেন বিশ্ববিদ্যালয়কে 10% দিতে হবে। আপনি যদি ফর এক্সাম্পল একটা ইভিনিং কোর্স করেন সেখানে আপনাকে বিশ্ববিদ্যালয়কে 30% দিতে হবে। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ইনকামের জায়গা, তার মানে, এবং এই ইনকামের জায়গাগুলো দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা আমাদের বিরতি চাই যে আপনি বলছেন যে অর্থমন্ত্রীর জ্ঞান বা তথ্যের এক ধরনের ফারাক রয়ে গেছে বলে তিনি কথা বলছেন। এই ফারাক না, আমি এটা বলিনি। আমি বলছি উনি যে কথাটা বলার চেষ্টা করছেন যে শিক্ষিত লোকরা জ্ঞানের অভাবে এই আন্দোলনটা করছেন। আসলে শব্দটা যদি হতো ইনফরমেশনের অভাবে, আর ইনফরমেশন যদি উনি দিয়ে দিতেন তাহলে এই সমস্যাটা হতো না। শব্দটা ব্যবহার করছে দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে। এখানে এই শব্দটা তথ্যের অভাবে শহীদ ভাই যেটা বললো যে 1250 জন, ওনারা কি সিলেকশন রেট অধ্যাপক? না, কি উনি তো সেই সঙ্গে অধ্যাপক বলেন না, আমি বলবেন আপনি তাহলে একটু বিরতি নিয়ে আমি শুধু 3-4টা দিকে আপনার একটু নজর রাখতে বলছি। আপনি শিক্ষক সমিতির অনেক দিন ধরে নেতা, শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ শিক্ষকদের মধ্যে। আমি শিক্ষকের কোনদিন জানতে ছিলাম না। আপনি শিক্ষক রাজনীতি করেছেন, কোষাধ্যক্ষ ছিলেন, আপনি সরাসরি ভোটে হয়েছে। শিক্ষক রাজনীতি না করলে সেটি হওয়ার কথা কিভাবে সম্ভব? আমরা একটা বিরতি নিয়ে আসছি। যাই হোক, আপনি শিক্ষকদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরি জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা আপনাকে অবশ্য শিক্ষক নেতা হিসেবে পেয়েছি। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আবার। আপনি আর বাকি দুজন কিন্তু প্রফেসর হতে পারলো না, কিন্তু আরেক ডিপার্টমেন্টে তারই আরেক ডিপার্টমেন্টে পদ খালি আছে। দেখা গেল তার একজন জুনিয়র সেই ডিপার্টমেন্টে হয়ে যাচ্ছে। যখন এক ডিপার্টমেন্টের শিক্ষক তো আরেক ডিপার্টমেন্টে পড়াতে পারবেন। সিভিল সার্ভেন্ট অবলম্বনের সুবিধাটা যেটা হচ্ছে, সিভিল সার্ভেন্টদের হয়তো কিছুদিন আগে রাজবাড়ির ডিসি ছিল, তারপর আইনা শিল্পকলার কিনা বলা হয় আর্টের ডাইরেক্টর করে দিলেন, তারপরে আরেকজনকে প্লেস করতে পারছেন না, তুলে উন্নয়ন বোর্ডের মেম্বার বানিয়ে দিলেন, কিন্তু আমার শিক্ষকদের কোথাও নেওয়ার সুযোগ নেই। তখন করা হলো যেটা, যাদের সকল যোগ্যতা ফুলফিল করবে প্রফেসর হওয়ার জন্য, দেখা গেল এই অন্য ডিপার্টমেন্টে তার সে জুনিয়র যেহেতু পদ খালি আছে, একজন হয়তো আরো আকর্ষণীয় চাকরি পেয়ে চাকরি ছেড়ে দেওয়ার পদ শূন্য, তো সেই পদে চলে গেছে। তখন এই আরেক অন্য এর আগের যে ডিপার্টমেন্ট গুলো, এই দুজন অনেক যোগ্যতা, বিদেশি পিএইচডি, আমেরিকাতে পিএইচডি কমপ্লিট থাকার বলতে পারছে না। তখন করা হলো যে যাদের পদের যোগ্যতা পূরণ করবে এবং আরো বেশি কঠিন শর্ত দিয়ে তাকে লিস্ট অ্যাক্সেলিং করে দেওয়া হলো, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর পদটা নিয়েই উনি প্রফেসর হবে। কিন্তু উনি রিটায়ারমেন্টের পরে আবার এই পদটা অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যায়। আমার মনে হয় যে এটা আমার মনে হয় যে এটা জটিল হয়ে গেছে। জটিল একেবারে সোজা ব্যাখ্যা, কারণ প্রফেসরদেরকে প্রফেসরই হইতে হবে, একে তুলা উন্নয়ন বোর্ড বা কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা জানি। তাদের এখানে নাক কান কলা বিভাগে যদি প্রফেসরের জায়গা খালি না হয়, তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরই থেকে যান। একজন চোখের ডাক্তার সেখানে প্রফেসর হলেন কি হলেন না, তার ব্যাচমেট, সেটি তো সেখানে মুখ্য বিষয় হয়। বিষয় তো অবশ্যই হবে, কেন হবে কেন হবে না, একদম আমি জানি না। কিন্তু দেখা যায় যে ফরেন সার্ভিসে অনেক আগে তারপরে ট্যাক্সেশন অনেক আগে একসাথে যখন সব ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয়, তখন তাদেরকে প্লেস করতে পারে না, তখন ডিসির কাজ জয়েন্ট সেক্রেটারি করে। আমার মনে হয় যে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমলাও শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মানের জায়গাটা নিয়ে আপনার অবস্থান পত্রপত্রিকা আপনি যদি খুব দ্রুত আমাদেরকে বলতেন, যে রাষ্ট্রীয় সম্মানের যে অবস্থাটা শিক্ষকরা এখন বলছেন তাদেরকে দরকার হলে ওয়ার্ড অফ প্রেসিডেন্ট থেকে বের করে দেওয়া, কিন্তু এই জায়গাটা তাদের জন্য যে নির্ধারিত সেটার সাথে তারা একমত নন। না, এখানে ব্যাপার হলো যে তাদের যে দাবিটা আমি বলবো যে 100% কারেক্ট না, আবার একবারে মানে এটা যে ইনকারেক্ট তাও।
বিষয়টা হইল যে তারা দাবি করছে এখানে প্রফেসরদের যদি তারা যেটা পাচ্ছে ওনাদের কথা হইল 400, আর আবু আলম শহীদ হিসাব করে দেখালি যে সচিব এবং অন্যান্য মানে গ্রেড 1 তার 15-16 সিনিয়র না, একটা কথার কথা। তাহলে সেই যদি মানে আপনারা ওইভাবে যে স্কেল চান তাহলে ওই প্রফেসর এইভাবে করতে হবে, যেমন মানে খুব বেশি হলে একটা হবে, হিস্ট্রি ডিপার্টমেন্ট একটা হয়ে যাবে, কমার্স মানে মনে করেন মার্কেটিং একটা হয়ে যাবে, এইভাবে ওই 400কে কমে আনতে হবে। আর আমাদের সময় যেটা ছিল ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কে ছিল প্রফেসর, সিনিয়র হইলে জয়েন্ট সেক্রেটারি। এখন এটা চেঞ্জ হয়েছে, তাদের আপগ্রেডেশন হয়েছে, কিন্তু এটা আমরা সাপোর্ট করি আপগ্রেডেশন এখন যে হয়েছে। কিন্তু এই অর্থমন্ত্রী মহোদয় যে কথা বলছেন সেটা সম্পূর্ণ ফেলে দেওয়া যায় না। এটা অনেকটা হিসাব নিকাশ করে তাদের ব্যাপারটা আপনি ফিরে না দিতে চাইছেন। আমি বলতে যে তারা যেভাবে চাচ্ছে আর সরকার যেভাবে তাদেরকে দিবে এর মাঝখানে কিছু আচ্ছা আচ্ছা, আপনি বলতে তাদের ভিতর আলাপ আলোচনা করে অনেক এক্সারসাইজ করে রিসার্চ করে এই সমস্যাটার সমাধান হইতে এটা অ্যাবড্রাক্টলি ওইভাবে করা যাবে না। যারা আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে এটা আসলে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদায় ছিলেন অধ্যাপকেরা এক সময়, এখন আরেকটু উন্নতি হয়েছে, সেটা একটু ভালোই হয়েছে? আমি তো প্রথমে বলে দিচ্ছি যে এই যে ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারির সাথে আরেকটি সার্ভিস বা আরেকটি পেশার কোনো তুলনা করা যাবে না। হ্যাঁ, কোনো তুলনা করা যাবে না। শিক্ষকদের পেশাটাকে আমি মনে করি অনেক সম্মানজনক পেশা, তাদের জন্য স্বতন্ত্র পে স্কেলের যে দাবি আছে এটা অনেক যৌক্তিক দাবি, এবং এ ব্যাপারে আমার মনে হয় মিজান সাহেব আরো ভালো বলতে পারবেন যে রূপকল্পে বোধ হয় কমিটির অঙ্গীকার ছিল। আমি বিএনপির অঙ্গীকার যাই না, উনি এটা বলতে পারবেন আদেশ সাহেব। আমি মনে করি যে শিক্ষকদের আমি পরিষ্কারভাবে বলতে শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষক না, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে একদম প্রাথমিক শিক্ষক পর্যন্ত সকলের পৃথক পে স্কেল করা উচিত, পৃথকভাবে তাদের যারা মাসুদ কামাল, আমাদের দর্শক, আমি আবু আলম মোহাম্মদ শহীদ খানের কথাটি টেনে নিয়ে বলি যে আপনি গতবার একটু কম বলেছেন, আমি আপনার থেকে একটু শুনতেই চাই। আমাদের দর্শকরা কিন্তু বলছে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বেতন সম্মান এগুলি কথা বলেন শুধু তখন নিজেদের কথা বলেন, আপনারা কখনো কলেজগুলি শিক্ষকের কথা বলেন না, হাই স্কুলের শিক্ষকের কথা বলেন না, প্রাথমিক শিক্ষকের বলেন না, সর্বোচ্চ পর্যায়ের শিক্ষক হিসেবে আপনাদের তো সেই ব্যাপারে একটা দায়িত্ব থাকা উচিত ছিল। আমরা বর্তমানে আমাদের যে আন্দোলন, আমরা এটাকে একটা শিক্ষা আন্দোলন হিসেবে দেখছি। এখানে শুধু আমাদের বেতন ভাতার বিষয় নয়, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটির বিষয়গুলোর কথা বারবার আমরা বলে আসছি। যেহেতু বেতন ভাতাগুলো পত্রপত্রিকা এই বিষয়গুলোকে নিউজ করে, সেজন্য এই বিষয়গুলোকে নিয়ে আসছে। দিস ইজ দ্য অপরচুনিটি ফর দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য অপরচুনিটি অলসো ফর আস। ইন ওয়ান হ্যান্ড আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটিকে এস্টাবলিশ করতে চাচ্ছি, অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট যদি আমাদেরকে সুযোগ করে দেয় যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কা আছে, অন্য জায়গায় আছে, আমাদের কাছ থেকে সরকার তেমন অপটিমাম আপনি যেটা বলছেন যে কেন শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যায়, শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অসংখ্য কারণ আছে। আপনি সচিবকে আপনি জয়েন্ট সেক্রেটারি বয়স সাথে 30 লাখ টাকা দিচ্ছেন, 45,000 টাকা আপনি দিচ্ছেন তাকে মেনটেন্যান্স। 100 জন গত বছর 100 জনকে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দেওয়ার জন্য গভর্নমেন্টের সরকারি ফান্ড থেকে প্রশাসনের লোকজনকে বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য, যেটা তাদের প্রয়োজন নেই, প্রমোশনের সাথে রিলেটেড না, ডিগ্রির জন্য 100টা স্কলারশিপের টাকা ছিল, 67 জন গেছে, বাকিটা কোয়ালিফাই হয় না যাওয়ার জন্য, কারণ ওখানে জিআরই পরীক্ষা অন্যান্য পরীক্ষা দিতে হয়। এবং যখন ভর্তি হয় কোনো বিশ্ববিদ্যালয়ের বাইরে, তখন তারা পেয়ে যায় 24 লক্ষ টাকা। আর বিশ্ববিদ্যালয়ের জন্য আমি শেষ করি, আমাদের এটা কিন্তু আমরা শুধু বিশ্ববিদ্যালয় যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে উৎসাহ রেখে, সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই কথাগুলো বলছি। আমাদের প্রাইমারি সেকেন্ডারি সিন্স দিস ইজ আ সাইক্লিক ওয়ার্ডার, আমাদের দর্শকরা সরাসরি আপনার সাথে কথা বলতে ইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে যে স্যার আপনি যদি স্বতন্ত্র পে স্কেল করেন, সেই স্বতন্ত্র পে স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বোঝা গেল, হাই স্কুলের শিক্ষক, কলেজ শিক্ষকদের মর্যাদা কি হবে? অবস্থানগতভাবে যার যেখানে যে মর্যাদাটা হওয়া উচিত, কি উচিত সেটাকে আপনারা কোনো চিন্তা করেছেন যে রূপরেখাটা কি হবে? আমরা নিচের দিকে আমরা এখনো চিন্তা করিনি, যেহেতু আমরা আমাদের অবস্থাটা হয়েছে যে আপনারা নিচের দিকে কেন চিন্তা করছেন? আমরা আমাদের অবস্থাটা ভেবেছি, যদি সরকার যদি প্রকৃত অর্থে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটি প্রাইমারি এবং সেকেন্ডারি টারশিয়ারি, এর উপর দিয়ে যদি সরকার করে, অবশ্যই আমরা সেটা দেখবো। এবং শিক্ষক মানে আপনারা সেটা ভাবছেন না। আপনি এক সেকেন্ড আমার কিছু সমাধান প্রফেসর মিজানুর রহমানকে জানতে চাইবো যে প্রফেসর মিজানুর রহমান, আপনারা কি আসলে এই বিষয়টি চিন্তা করছেন যে আসলে? অবশ্যই, আমি আজকেও অন্য জায়গায় বলে আসছি
যে ভারতে একটা প্রাইমারি স্কুলের টিচার 20,000 রুপি মতন পায়, আর কলেজের 25,000 কলেজের শুরুতে 40,000, আর বিশ্ববিদ্যালয়ে তো 60,000-এর মতো পায়, এবং তারা এবং শুরুতে সেই ফর্মেটটা নিতে হ্যাঁ, চাচ্ছেন? না না, আমি বলছি যে আমরা আমি বরং আরো বড় কথা বলি। শিক্ষা আপনি যখন 1868 সালে মেইজি রেজিস্ট্রেশন হয়, তখন জাপানে শিক্ষিত লোকের সংখ্যা ইউরোপের চেয়ে বেশি ছিল। তারপরও 1906 থেকে 11 সালে জাপানি বাজেটের 43% আমি যে জাপানের উন্নয়নের কথা বলি, জাপান 43% অফ দ্য টোটাল ন্যাশনাল বাজেট টাকা খরচ করছে শিক্ষায়। এটা 1909, আর আমরা এখন এসে এটা এই প্রত্যেক বছর একটু একটু করে কমে এখন বোধহয় 10% আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতি ফিরে এসে আমাদের দর্শকরা আরেকটি বিষয় যে দৃষ্টি আকর্ষণ করছে, সেটা জনাব আবু আলম মহাশয় কেন বেরসা হাজার আলী আপনাদের কাছে জানতে চাইবো। বেরসা হাজার আলী প্রথম আপনাকে জানতে চাইবো, যেটা যে সুরজি সেনগুপ্ত আজকে বলেছেন যে আপনাদের ঘুষ খাওয়া বন্ধ করতে হবে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই বিষয়টিকে আপনি একজন সাবেক কর্মকর্তা হিসাবে, সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে আপনারা কেমন ভাবে দেখেন যে ঘুষ এবং আমলা দুটি যে একসাথে জড়িয়ে গেছে, সেটি আপনারা কিভাবে দেখেন? আপনারা বিরতি নিয়ে ফিরছেন।